গ্রাম থেকে শহর, পাড়া থেকে মহল্লা, দেশ থেকে বিশ্ব, সব কিছুর চালিকায় রাজনীতি। রাজনীতির এপিট আর ওপিট নিয়ে কথা বলতে চাই, জানতে চাই এবং আপনাদেরকেও জানাতে চাই। দর্শক আমন্ত্রণ লিডারশিপের আজকের আয়োজনে সাথে আছি নবুয়ত রহমান, আর পরিবেশিত হচ্ছে টিম স্টার টেকনোলজি, প্রিমিয়াম হোল্ডিংস লিমিটেড এবং ইনটেক প্রপার্টিজ লিমিটেডের সৌজন্যে। ভোটের বাকি আর মাত্র 21 দিন। নির্বাচনের আগেই ব্যালট বিতর্ক শুরু হয়ে গেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ব্যালটে প্রবাসীদের যে ব্যালট ছাপানো হয়েছে সেই ব্যালটে ধানের শীষ প্রতীককে যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি। চলছে আলোচনা, বিতর্ক, সব বিষয় নিয়ে কথা বলতে চাই, জানতে চাই এবং আপনাদেরকেও সাথে রাখতে চাই। অত্যন্ত চমৎকার দুজন অতিথি আমাদের এই যুক্ত আছেন এই টেবিলে। প্রথমে আমি বাম দিক থেকে পরিচয় করিয়ে দিতে চাই মোহাম্মদ আব্দুল কাদের, মহাসচিব বাংলাদেশ পিপলস পার্টি এবং সংসদ সদস্য প্রার্থী ঢাকা 11। আমার ডান দিকে রয়েছেন শাহ মোহাম্মদ ইব্রাহিম মিয়া, সদস্য সচিব জাতীয়তাবাদী কৃষক দল যুক্তরাজ্য শাখা। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। ভোটের বাকি মাত্র 21 দিন। কাদের ভাই, আপনার কাছে আসতে যাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি রয়েছে 21 দিন। প্রার্থীদের বৈধতা যাচাই বাছাই চলছে। অনেকেই অবৈধ হয়ে আদালতের দ্বারস্থ হচ্ছেন এবং প্রার্থিতা ফিরে পাচ্ছেন। আবার অনেক দল নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। আপনার বিশ্লেষণ কেমন, মূল্যায়ন কেমন? জি, আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে দেশ বিদেশের যত দর্শক আছে চ্যানেলে আছে প্রত্যেকে জানাচ্ছি শুভেচ্ছা। একটা বিষয় হচ্ছে যে দীর্ঘদিন পরে আমরা আসলে এই ভোটের জন্যই তো লড়াই সংগ্রাম করেছি দীর্ঘদিন, গত 17 বছর প্রায় রাজপথেই আমাদের সময় কেটেছে। তো আনন্দের বিষয় হচ্ছে নির্বাচনটা হচ্ছে। এখন যদি অলৌকিক কোনো ঘটনা না ঘটে তাহলে আমরা আশা করছি 12 ফেব্রুয়ারিতে সারা বাংলাদেশের মানুষ নিশ্চয়ই এই উৎসবের মতো করে ভোটদান করবেন। তবে কিছু জায়গায় তো অবশ্যই আপনি যেমন বললেন, নির্বাচন কমিশনের কিছু ভূমিকা আছে, যে ভূমিকা নিয়ে জনমনে যথেষ্ট প্রশ্ন আছে এবং অনেক প্রার্থী কিন্তু প্রথমে অবৈধ হয়েছিল, পরবর্তীতে তারা বৈধতা ফিরে পেয়েছে। ফরচুনেটলি আমাদের ক্ষেত্রে সেই বিষয়টি ঘটেনি, আমরা একেবারে প্রথম দফাতেই বৈধতা পেয়েছি আলহামদুলিল্লাহ। তবে আরো আপনিও নির্বাচন করছেন ঢাকা 11 থেকে। হ্যাঁ, আমি ঢাকা 11 থেকে নির্বাচন করছি এবং ঢাকা 11 যত দর্শক যারা দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। নিশ্চয়ই আপনারা ব্যালটের মাধ্যমে পরিবর্তনের পক্ষে যে আওয়াজ তুলেছি আমরা, সেই আওয়াজের পক্ষে আপনারা ভোট দেবেন। আপনি যেটি বলছেন নির্বাচন কমিশনের কিছু জায়গায় তো অবশ্যই আমাদের বিশ্লেষণের ব্যাপার আছে, প্রশ্ন আছে এবং তাদের আচরণগত কিছু বিষয় আছে। যেমন আমি যখন কিনা প্রার্থী আমার জমা দিতে যাই, তখন আমি দেখলাম যে বেশ সবাইকে সুযোগ দেওয়া হচ্ছে, কিন্তু অনেক প্রার্থীর ক্ষেত্রে কিন্তু সুযোগ দেওয়া হয়নি। 5টা বেজে যাওয়ার পরে দেখা গিয়েছে অনেক এলিজিবল ক্যান্ডিডেট তাদেরকে ঢুকতেই দেওয়া হয়নি। তো এখানে কিছু জায়গাতে তারা ছাড় দিচ্ছে, আবার কিছু জায়গায় ছাড় দেয় নাই। একজন স্পেসিফিক ক্যান্ডিডেটের কথা আমি বলতে পারি, নাম বলবো না, ঢাকা 12 থেকে সে ইলেকশন করছে, সে একেবারে শেষ সময় এসেছে, ইভেন 1 ঘন্টা পরে এসেছে, কিন্তু তাকে কিন্তু ফেভার করা হয়েছে। তো এই বিষয়গুলো বেশ দৃষ্টিকটু আমার কাছে মনে হয়েছে। আর সবচেয়ে স্পর্শকাতর যেটা আপনি হয়তো বা এখন সারা বাংলাদেশে আসছে, যে একটা দলের তার যে আপনার মার্কা, সেই মার্কাটা প্রায় ব্যালটে নেই বললেই চলে, একদম কর্নারে মাঝখানে একটা জায়গাতে আছে। কেন? মানে সেটা তো বাংলাদেশের বর্তমান সময়ের সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দল এবং ইতিহাসে দুটি রাজনৈতিক দলের একটা রাজনৈতিক দল, তাদের মার্কা কেন একটা কর্নারে পড়বে, সেটা কিন্তু আসলে প্রশ্নবিদ্ধ। এটা কি আসলে টেকনিক্যালি কোনো প্রবলেম হয়েছে, ইন্টেনশনালি করেছে, নাকি আসলে ভুল কোনো হয়েছে? এই বিষয়টা নিয়ে কিন্তু আসলে বেশ সরগরম এবং আমরা দাবি করছি এটা নিশ্চয়ই সঠিক তদন্ত হওয়া উচিত। আবার বাহরাইনে যদি আপনি দেখেন, বাহরাইনে যারা এখন পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছে যারা, সেখানে দেখলাম যে একটা স্পেসিফিক দল, তারা বেশ কয়েকটা ব্যালট, 100-200 ব্যালটের মতো শুধু তাদের একই অ্যাড্রেসে ভোট মারছে। তো এই বিষয়গুলো অবশ্যই নির্বাচন কমিশনের যে ভূমিকা, সেটি আমাদের আসলে প্রশ্ন তুলছি আমরা, কারণ এই ধরনের ঘটনা ঘটলে কিন্তু সুষ্ঠু নির্বাচন নিয়ে যথেষ্ট আমরা এই বিষয় নিয়ে আরো কথা বলবো। ইব্রাহিম ভাই, আপনার কাছে আমি ফিরতে চাই। পরিবর্তিত পরিস্থিতির মধ্য দিয়ে এবারে নির্বাচন, আওয়ামী লীগ ভোটে না থাকলেও বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী কিন্তু জামাতে ইসলাম। আপনি একজন প্রবাসী এবং জাতীয়তাবাদী রাজনীতির সাথে দীর্ঘ সময় জুড়ে যুক্ত আছেন। কেমন দেখছেন এবারের নির্বাচনী আমেজ? ধন্যবাদ নবোদ ভাই, আপনি আমাকে আপনার স্টুডিওতে আমন্ত্রণ করানোর জন্য, এবং ধন্যবাদ দর্শক শ্রোতা আপনারা যারা দেখছেন। আশা করি শেষ পর্যন্ত থাকবেন। 16 বছর পর, 17 বছর পর একটি নির্বাচনী আমেজ অবশ্যই বাংলাদেশের মানুষ সাদরে গ্রহণ করে যাচ্ছেন এবং মানুষ চাচ্ছে একটা ভোট হোক, স্পেশালি যারা ইয়াং জেনারেশন, যাদের বয়স 3-4 বছর ছিল এবং তারা ভোটের সুযোগটা পাবে,
তাদের জন্য একটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা দিন হবে 12 তারিখ। আমি আশা করি যদি সকল জল্পনা কল্পনা পেরিয়ে নির্বাচনটা হবে, আর আমরা চাই হোক 12 তারিখ, ইনশাল্লাহ হবে। ষড়যন্ত্র আছে, ষড়যন্ত্রের দুইটা মাপ। কারণ আপনারা জানেন যে একটা দল তারা ইসলামিক নাম ব্যবহার করে, আজকেও অনেক ধরনের একটা হচ্ছে, কিন্তু তাদের সাথে তাদের যারা শরিকদের সাথে তারা এখনও ওঠানামার মধ্যে রয়েছেন, সঠিক সিদ্ধান্তে তারা পৌঁছাতে পারেননি। আপনি 11 দলের জোটের কথা বলছেন। জি জি, এখনও তারা ঐক্যমতে পৌঁছাতে পারছেন না। বাট তাদের যে নৈতিকতা, তারা যে ইসলামটা ব্যবহার করেছে নামের সাথে, ইসলামের নাম ব্যবহার করার কারণে সাধারণ মানুষের কিন্তু একটা মানে এখানে একটা শঙ্কা, একদম যারা অতীব মানে সাধারণ নর্থ বেঙ্গলের এখনও কিন্তু অজপাড়া, সেই আমাদের ব্রাহ্মণবাড়িয়ার 20 বছর আগে যে অবস্থা ছিল আমাদের, এখনও তাদের একই অবস্থা। ওইখানের যে কিছু নিউজ আজকে অথেন্টিক কিছু সোর্স থেকে জানলাম যে তারা ইসলামের নামে যে ড্রেসটা ইউজ করতেছে, প্রথমত বোরকা মহিলাদের, বিশেষত ওই এলাকার মানুষ কিন্তু তেমন বোরকা কিন্তু পরে না, কিন্তু এখন তাদের একটা বাহিনীর মতো তারা সাজিয়েছে এইটা বোরকার মতো। এবং তারা আগে ছিল তাবলিগ টাইপের, তারা বাসায় বাসায় যেত, দিনই ইসলামী বোঝাইতো, এখন ক্যাশ টাকায় চলে গেছে, মানি তারা ডিলিং করছেন। এবং ওইখানে নর্মাল যে ভ্যান চালক, মোড়ের যে রিক্সাওয়ালা, মোড়ের চায়ের দোকানদার, তাদের সাথে মানি ডিলিং হচ্ছে। প্রতিদিন তাদেরকে এমন একটা অ্যামাউন্ট দেওয়া হচ্ছে, তারা যেন সারাদিন শুধু বলে যে ওই দুইটা উপরের বিগ দুইটা, যে উনি যে বলে গেলেন আমার পূর্ববর্তী বক্তা, যে দুইটা না মার্কা বাদে, মানে বিগত দিনের যে দুই মার্কা ছিল তারাই খারাপ, এবং আমাদের যে বর্তমান বিচারের যে মার্কা, ওই মার্কায় ভোট দেন। মানে এটা কিন্তু আসলে কিন্তু আচরণ বিধি তারা লঙ্ঘন করে যাচ্ছেন। তারপরেও তাদের নির্বাচনী কৌশল তারা করবে। তবে ঢাকা শহরে তেমনটাই হচ্ছে। আমি গত 4 দিন আগেও একটি উত্তরারি কাওলার দিকে আমি ছিলাম, আবার ইসিবি চত্বরে, ওইখানেও কয়েকজন আলোচনা করতে, সাধারণ রিক্সাওয়ালারা, তারা ডেডিকেটেডলি তারা দানের শীষে বিশ্বাসী এবং বিএনপি দলের সাথে তারা জড়িত। তারা এগুলো আইডেন্টিফাই করছে যে অনেকগুলো ড্রাইভার শুধু প্যাসেঞ্জার উঠলেই তারা শুধু একটা মার্কার কথা বলে, দানে তাদের পাল্লার কথা বলে, বাট এরা পেমেন্ট পায় রাতের বেলা তারা একটা পেমেন্ট পায় ওই ইয়েগুলো। সবাই যে পেমেন্টের মাধ্যমে দিয়ে প্যাসেঞ্জারকে মোটিভেটেড করা হচ্ছে এবং তাদেরকে জানান দেওয়া হচ্ছে যে আগে তো আমরা আগে তো আপনারা দেখেছেন বাংলাদেশে এরকম সেরকম বুঝিয়ে মানে একটা ডাইভার্সনের দিকে নিয়ে যাচ্ছে। যারা সুস্থ ভোটার তারা কিন্তু আমি মনে করি আশাবাদী যে একটা সুন্দর সুস্থ নির্বাচনে সঠিক রাইটই তারা দেবে। ধন্যবাদ আপনাকে। কাদের ভাই, আপনার কাছে আমি ফিরতে চাই যে কথাটি আমি একটু আগে আপনি উত্থাপন করছিলেন, আমরা বলছিলাম এবারের নির্বাচনে পোস্টাল ব্যালট নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। প্রবাসীদের ভোটের ব্যালটে ধানের শীষ প্রতীককে শেষের অংশের মাঝামাঝিতে দেওয়া হয়েছে। এই নিয়ে কিন্তু বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান একটি মন্তব্য করেছেন। আর নির্বাচন কমিশন বলছে অক্ষরের ক্রমানুসারে তাদের প্রতীক বরাদ্দ করা হয়েছে। আপনি আসলে কি বলবেন বিষয়টি নিয়ে? না, এর আগেও তো নির্বাচন হয়েছে, এমন তো না যে নির্বাচন হয়নি, তো তখন তো অক্ষরের ক্রমানুসারে সাজানো হয়নি। তো আমার কাছে মনে হয় এটা একটা স্টাডি করা হয়েছে যে কিভাবে করে এই মার্কাটাকে একটু মানে বাইরে রাখা যায়, বা চক্ষু মানুষের যে চোখের সীমানার বাইরে রাখা যায়। হ্যাঁ, যদিও বা আমি বিএনপি রাজনীতি করি না, আমি অন্য একটা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত আছি, কিন্তু তারপরেও যেটা কিনা জাস্টিস, অর্থাৎ বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল, তার প্রতীকটা কেন শেষের দিকে থাকবে বা একেবারেই মানুষের চোখের আড়ালে থাকবে, এটা অবশ্যই প্রশ্নের দাবিদার। হ্যাঁ, আর নির্বাচন কমিশন যত যাই বলুক না কেন, তাদের এই বিষয়টা নিয়ে অবশ্যই স্টাডি করা উচিত এবং এই বিষয়টা নিয়ে অবশ্যই তাদের সংশোধন করা উচিত। কোনো কোনো দল কিন্তু বলছে যে সে যে মার্কাটিতে ভোট প্রয়োগ করবে সেই জায়গাটা থেকে 100টি প্রতীক থাকলো, সেখানে কিন্তু তার মার্কাটি সে খুঁজে নেবে, এরকমও কিন্তু মন্তব্য করেছে। দেখেন, আমাদের ভোটার কিন্তু প্রায় 13 কোটি। একটা যখন কিনা কেন্দ্রে ভোট দিতে যায়, সেখানে ধরেন 500, 1000, 2000 ভোটার ভোট দিতে যাবে। এখন একটা কেন্দ্রে যখন ভোট দিতে যাবে, একটা বুথে যখন ভোট দিতে যাবে, সেই বুথে আপনি কতটুকু সময় পাবেন? এখন একটা মার্কা খুঁজতে যদি আমার সময় লেগে যায় হচ্ছে 2 মিনিট, তাহলে আমার যারা কিনা ভোটার আছেন তারা কি 4টার মধ্যে তাদের ভোট দান করতে পারবেন? নিশ্চয়ই না। তাহলে এই ব্যাপারগুলো তো অবশ্যই চিন্তার বিষয় আছে যে হ্যাঁ, আমি ধানের শীষ মার্কা খুঁজে তারপর হচ্ছে ভোটটা দিব। তো ধানের শীষটা এমন জায়গাতে আছে যেন সেই ভোটারের জন্য এটা সময় সাপেক্ষ বিষয় হয়। মানে এটা আমার অ্যানালাইসিস, আমি জানি না যে আসলে কি বিষয় হচ্ছে, তবে এগুলো অ্যালার্মিং।
এগুলো ঠিক না। ধন্যবাদ আপনাকে। ইব্রাহিম ভাই, আপনার কাছে ফিরতে চাই, আমি একটা প্রশ্ন আপনার কাছে রাখতে চাই যে ভোটের আগে শুরু হয়েছে ব্যালট বিতর্ক এবং বাহরাইনে ব্যালটের কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিএনপির তরফ থেকে দাবি করা হয়েছে জামায়াত নেতাদের এরকম একটা কারসাজি, এদিকে জামায়াতের তরফ থেকে বলা হয়েছে বাহরাইনে তাদের কোনো কমিটিই নেই। কি বলবেন? আমি আপনাকে ক্লিয়ারলি বলি, এই যে বিষয়টা যারা হাতে নাতে ধরেছেন, ফয়সাল মাহমুদ চৌধুরী ওইখানকার প্রেসিডেন্ট এবং আমার খুব কাছের ছোট ভাই, আমার এই এলাকার ছেলে আলাউদ্দিন আহমেদ, বাহরাইন বিএনপি সেক্রেটারি, তারাই কিন্তু হাতে নাতে ধরেছেন এবং তারা জানতো যে ওই যে কমিটি নাই বলছেন না, জামাত কারা করে, আমি ইংল্যান্ডে থাকি, আমরা কিন্তু জানি তাদের কমিটি আছে না আছে, তাদের প্রেসিডেন্ট সেক্রেটারি হয়তো নাই, কিন্তু ওইখানে সোরা সদস্য বলে একটা কথা, সোরা, তারা বৈদেশিক একটা ব্রাঞ্চ আছে, বৈদেশিক ব্রাঞ্চের 11 জন বিশিষ্ট একটা সোরা সদস্যের একটা কমিটি থাকে। ওইখানে প্রেসিডেন্ট সেক্রেটারি স্ট্রাকচার থাকে না, বাট এভরি ওয়ান ইজ ইকুয়াল, বাট দে ওয়ার্ক ফর দ্য পার্টি। কি তাদের দলের তরফ থেকে হামিদুর রহমান আজাদ সাহেব একদম সংবাদ সম্মেলন করে বললেন যে আমাদের কোনো সদস্য ডিক্লাইন করবে, তারা তো হাতে নাতে ধরা খেয়ে গেছে, এখন তাদের দে হ্যাভ নো চয়েস, দে হ্যাভ নো চয়েস, জাস্ট ইগনোরিং। তারা ইগনোর করার চেষ্টা করলেও পারবে না, কারণ যেই লোকগুলো ভিডিও ফুটেজ আমার মোবাইলে আছে, আমি এইগুলো কিন্তু আমি বিভিন্ন জায়গায় পাঠাইছি, যখন আলাউদ্দিন আমাকে পাঠাইছে বিভিন্ন, আমি নিজেই সরাসরি পাঠাইছি অনেককে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। এই সেম ভিডিওগুলো কিন্তু টিভিতেও প্রচার হয়েছে, সোশ্যাল মিডিয়ায় প্রচার, যেগুলো আমি প্রথম পাইছি। তো আমার তো জানা আছে যে তারা যারা যারা ধরছে তাদেরকে বাই নেমে জানে যে ইউসুফ ভাই, অমুক ভাই, তমুক ভাই, তারা জামাতের সাথে জড়িত, জামাতের রাজনীতিতে ছিল, জামাতকে ফান্ডিং করে, জামাতের সময় মানে বিএনপি যখন আমরা শেখ হাসিনার বিরুদ্ধে ছিলাম, জাতীয়তাবাদী দলের সাথে তারা আমাদের সাথে থাইকে আন্দোলন করছে, আমরা কি চিনি না জামাত কারা করে। তো এক্স্যাক্টলি জামাতের গড় থেকে, জামাতের অফিস থেকেই তো এগুলো ধরা হলো, 200-220টা একই অ্যাড্রেস থেকে তারা ব্যালট পেপারগুলো আনাইছে। এটা কি সম্ভব ভাই? হাই কমিশন নিশ্চয়ই জড়িত, তারা কেন চেক করবে না যে একটি বাসায় শুধু 3 জন কি 4 জন থাকার অনুমতি থাকে, বা সর্বোচ্চ 6 জন থাকতে পারে, তো ওই বাসায় কয়জন ভোটার আছে ওনারা এটা চেক না করে কেন 200-250 ভোটারের ব্যালট ওই বাসায় পাঠায়? দিস ইজ রিডিকুলাস। অবৈধ লোকের, ঠিক আছে, যদি বলে যে না অবৈধদেরকে, অবৈধ অধিবাসী যারা, তাদেরকে বাংলাদেশি নাগরিক হিসেবে আনা হয়েছে, তাহলে তাদের লিস্ট তো প্রথমে থাকবে, তাই না? এবং তাদের ওইরকম লিস্টও ছিল না, এটা ছিল সম্পূর্ণ একটা মানে প্ল্যানিং করা, তারা অনেক আগ থেকে কাজ করতেছে। তারা ব্রিটেনের পদ্ধতিতে যে ভোটার, আপনারা জানেন যে বিগত দিনে ব্রিটেনের মেয়র ইলেকশনের সময় আমাদের বাংলাদেশি অধ্যুষিত এলাকা টাওয়ার হ্যামলেটে লুৎফুর রহমান সাহেব এরকম একটি বিষয়ে প্রশ্নবিদ্ধভাবে অনেকদিন আমরা এই বিষয়ে আরো কথা বলবো। এরকম তারা প্ল্যানিং করে, মানে তারা সঠিক প্ল্যানিং করে এগুচ্ছে, বাট তারা জাস্ট ডিক্লাইনিং আওয়ার, মানে আমরা দূরে ফেলেছি তাদেরকে কমপ্লেইনটা। আব্দুল কাদের ভাই, আপনার কাছে আমি ফিরে আসতে চাই। রাষ্ট্র সংস্কারের পক্ষে থাকলে গণভোট দিতে হবে হ্যার পক্ষে, আর না থাকলে বিপক্ষে ভোট দিতে হবে, অর্থাৎ না। আমরা দেখতে পাচ্ছি সরকারের তরফ থেকে হ্যার পক্ষে ক্যাম্পেইন শুরু করেছে, অনেকেই এটা নিয়ে প্রশ্ন তুলেছে। সরকার আসলে কতটা নিরপেক্ষ ভূমিকা পালন করছে বলে আপনি মনে করছেন? তা সরকার এবং নির্বাচন কমিশন নিরপেক্ষ কিনা এই প্রশ্নটা আমরা করতে চাই। কয়েকটা ইস্যু আমি আপনাকে তুলে ধরি। যেমন ধরেন, আমাদের কিন্তু যারা নির্বাচন করছি তাদের আনুষ্ঠানিকভাবে প্রচার প্রচারণা শুরু হয় 22 তারিখে, কিন্তু আমরা কয়েকটা দলকে দেখছি তারা কিন্তু রাস্তায় নেমে গেছে, তারা ভোট চাচ্ছে এবং প্রচার প্রচারণা শুরু হয়ে গেছে। এবং আমার যে কনস্টিটিউয়েন্সি আপনার ঢাকা 11, সেখানে দেখলাম নাহিদ একটা বিশাল শোডাউন দিয়েছে, বেশ কয়েকদিনই তারা শোডাউন দিচ্ছে, আমি সরি নাম ইউজ করে বলছি। তো এই বিষয়গুলো নির্বাচন কমিশন কিন্তু দেখছে না। ইভেন আপনার ঢাকা 8-এও কিন্তু আমরা দেখছি নাসিরউদ্দিন পাটোয়ারি প্রতিদিনই আপনার ক্যাম্পেইন করছে এবং বড় বড় শোডাউন করছে, সেখানে মঞ্চ তৈরি করছে এবং সেখানে তারা বক্তব্য দিচ্ছে। তাহলে নির্বাচন কমিশন কি তার রোলটা প্লে করছে পারফেক্টলি? আমার কাছে মনে হচ্ছে যে এখানে আসলে গাফিলতি আছে। আর সরকার, আমি রিসেন্টলি সিলেটে গিয়েছিলাম, সিলেটে আমাদের দলীয় একটা কর্মসূচি ছিল, সেখানে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখলাম যে বড় বড় ব্যানার করে সেখানে হার পক্ষে ভোট চাচ্ছে সরকার। তো এই বিষয়গুলো আসলে জনগণ তো ভোট দেবে, জনগণ হচ্ছে ভোটের মালিক। আপনি তো, আমরা সবাই সংস্কারের পক্ষে, এখন জনগণ সংস্কারের পক্ষে হ্যাঁ ভোট দিবে নাকি না ভোট দিবে, গণভোটে হ্যাঁ দিবে না না দিবে, এইটা টোটালি এখতিয়ার তো হচ্ছে জনগণের। আপনি গভর্নমেন্ট থেকে কেন তাদেরকে ফোর্স করছেন? এটা তো একভাবে আপনি তাকে ইনফ্লুয়েন্স করা, যে সরকার থেকে ইনফ্লুয়েন্স করা যে তুমি হ্যাঁতে ভোট দাও। জনগণের তো বোঝার এখানে অনেক কিছু আছে, জনগণ কি হ্যাঁ পক্ষে ভোট দেবে না নার পক্ষে ভোট দেবে। এখন জনগণ অনেক বেশি জানে, অনেক গবেষণা করে, তারা কিন্তু সবকিছু নিয়ে পর্যালোচনা করেই ভোট দেবে। আমি তো সংস্কার পক্ষে, অতএব হাতে ভোট দিব। তো এই বিষয়গুলো অবশ্যই প্রশ্নবিদ্ধ। আমরা চাইবো যে নিরপেক্ষ অবস্থান যেন সরকার এবং নির্বাচন কমিশন তারা বজায় রাখে।
ধন্যবাদ আপনাকে। ইব্রাহিম ভাই, আপনার কাছে আমি ফিরতে চাই। নির্বাচন কমিশন এবং সরকার কতটা নিরপেক্ষ ভূমিকা পালন করছে? নির্বাচন কমিশন বলছে এবারের ভোটে কোনো কারচুপি হবে না, যদিও বিএনপি ও জামাত দুদল দুপথে দুভাবে অভিযোগ করছে, আর কমিশনের বিরুদ্ধে বা সরকারের বিরুদ্ধে আপনি কি বলবেন? আমি মনে করব যে নির্বাচন কমিশন বা বর্তমান যে সরকার তাদের কিছু কিছু ল্যাকিংস আছে। কেননা আমার যে আব্দুল কাদের ভাই যে প্রশ্নটা করেছেন, আমি এই জিনিসটা যে হা ভোটের পক্ষে জনগণ তো এমনি যদি তাদের মতামত দিতে চাই দেবে, তাদের ক্যাম্পেইন করা দরকার এখন নির্বাচনে আপনারা অংশগ্রহণে কিভাবে সঠিক প্রার্থীকে ভোট দেবে এবং নির্বাচনে আমেজ সৃষ্টি করা, ভোট কেন্দ্রে মানুষকে আহ্বান জানাবে। মানুষকে আহ্বান করানো। আমাদের পার্টি যেহেতু এগ্রি করেছে যে হার পক্ষে আমরা রয়েছি, আমরা হার পক্ষে, ঠিক আছে, বাট যেই জিনিসটা আব্দুল কাদের ভাই বলেছেন এই কমপ্লেনটা একদম সত্যি। হা হইলেও তাদের না, না হইলেও তাদের না। তাইলে ওনারা একটা নির্বাচনের জন্য সঠিক লেভেল প্লেয়িং ফিল্ড করা দরকার আমি মনে করি। ব্যালট পেপারের মধ্যে যে একটা কারচুপি, যে আক্ষরিক যে বিষয়টা বলল, আপনি যদি বলেন যে হাত পাখা আর শাপলা কলি, এই অক্ষরগুলা কি ধর আগে আসে না পরে আসে? তাদের অক্ষর যদি পিছনে আসে তাদেরকে সামনে দেওয়া হয়, ঠিক আছে, ধর আগে দাড়িপাল্লা আসতে হবে, দাড়িপাল্লার পরে ধ, দাড়িপাল্লার পরে ধানেশি আসার কথা, দাড়িপাল্লা থাকবে, হাত পাকা থাকবে, শাপলাগুলি থাকবে। তার মানে হচ্ছে ওনারা কিছু একটা মেকানিজম তো করে যাচ্ছে, যে জিনিসটা আসলে আমাদের বোধগম্যের বাইরে এবং খোলাসা হচ্ছে না, ধ্রুবজালের মধ্যে রয়ে গেছে। বিএনপির তরফ থেকে কিন্তু বলা হয়েছে যে এই ব্যালটটা আবার নতুন করে ছাপানো হোক, যেহেতু এটাই দরকার, এটাই দরকার। কারণ অনেকে আবার অনেকে সান্ত্বনা দেয় যে আপনার এলাকাতে তো এই 49 জন বা 51 জন প্রার্থী থাকবে না, শুধু কয়েকটা লোগো থাকবে। বাট ওয়াই? আপনি এই প্রথম যেটা আপনি করতেছেন, আমাদের অনেক লোকেরা, আমাদের যারা সমর্থক, ধানের শীষ সমর্থকরা, ধানের শীষের ভোটাররা, ধানের শীষের কর্মীরা, তাদের মার্কেই তারা খুঁজে পাইতেছে না। যে জিনিসটা সরকারিভাবে আপনারা প্রচার করলেন, এর মধ্যে একদম কর্নারে ভাঙার মধ্যে পড়ে, এটা তো একজনে ভাঙা দিয়া আবার উঠাইলে এটার কালি নষ্ট হয়ে এটা মুছে যেতে পারে। টেকনিক্যালি আমি মনে করি বড় একটা দলকে বয়স্ক মানুষদের জন্য আরো সমস্যা, বড় একটা দলকে কিভাবে কুক্ষিগত করা যায়, সকল রকমের মেকানিজম এবং টেকনিক্যাল সব রাস্তা তারা মানে ইউজ করতেছে। আমার কাছে এটাই মনে হচ্ছে। এখন শুনেন, আমার নেতা আমাদের চেয়ারম্যান সাহেব দেশনায়ক তারেক রহমান বলেছিলেন যে ভাই, আপনি বলতেছিলেন, ওনাকে প্রশ্ন করা হয়েছে যে জামাত ইসলামকে সরকার দিলে বা আপনাকে দিলে, উনি বলছে আমার কোনো দলকে নিয়ে মন্তব্য নাই, মন্তব্য শুধু একটাই, যে আপনি যদি ঢাকা থেকে লন্ডনে যাবেন বা অন্য কোনো পৃথিবীর স্থানে যাবেন, যেই প্লেনে যাবেন, যদি আপনাকে বলা হয় যে এই যেই প্লেনটা চালাবে ওনার এই ড্রাইভারের পূর্বের কোনো অভিজ্ঞতা নাই, আজকে প্রথম চালাচ্ছে, আপনি কি ওই প্লেনে উঠবেন? তে ওই যে প্যাসেঞ্জার বললেন না ভাই না, যার প্লেন চালানোর অভিজ্ঞতা আছে, অন্তত 2-1 বার চালাইছে, তাদেরকে ভোটটা দিলে তাহলে প্লেন সঠিক গন্তব্যে পৌঁছাবে। ধন্যবাদ আপনাদের। ধন্যবাদ আপনাকে। কাদের ভাই, আপনার কাছে একটু ফিরতে চাই। জোট গঠনের প্রক্রিয়া এখনো চলমান রয়েছে, বিএনপি তাদের শরিকদের কাছে ভিড়িয়েছেন, কেউ কেউ আবার দল বিলুপ্ত করে যোগ দিয়েছেন বিএনপিতে, কিন্তু জামাত জোট এখনো একমতে পৌঁছাতে পারেনি। ইসলামিক যে 11টি জোট রয়েছে, কোন্দল কিন্তু এখনো চলমান রয়েছে আজকে পর্যন্ত, আপনি কি বলবেন? না, জোটগতভাবে আসলে বিএনপি বা জামাতের যে নেতৃত্বে যে জোটগুলো হচ্ছে, জোট তো বিএনপি তো জোট করেনি, যুগপৎ আন্দোলনে যারা ছিল তাদেরকে আসলে কিছু সিট তারা ছেড়ে দিয়েছে। কিন্তু সেখানেও আসলে যেহেতু আমার সাথে বিএনপির যে বর্তমান চেয়ারম্যান তারেক রহমান, তার সাথে ভার্চুয়ালি অনেকবার মিটিং হয়েছে এবং তিনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে হ্যাঁ, সবাইকে নিয়েই আসলে একটা জাতীয় সরকার গঠন করা হবে এবং নির্বাচনী ক্ষেত্রে দেখা যাবে যারা কিনা সম্মুখ সারিতে আপনার আন্দোলন সংগ্রাম করেছে বিগত সরকারের বিরুদ্ধে, তাদেরকে সর্বোচ্চ সম্মান দেওয়া হবে। কিন্তু সেই জায়গাটা কিন্তু আমরা দেখিনি। অর্থাৎ জনাব তারেক রহমান সে যেভাবে করে আমাদেরকে আশ্বস্ত করেছিলেন, এখনো পর্যন্ত মাত্র 13টা বা 14টা সিট তারা ছেড়েছেন যারা কিনা আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন। তো সেক্ষেত্রে আসলে বিএনপিও আসলে কথা রাখতে পারেনি। আর এদিকে যেটা হয়েছে যে আসলে এদের সাথে তো আগে থেকেই আপনার মনস্তাত্ত্বিক একটা দ্বন্দ্ব ছিলই। আমি যেটা আগেও বলেছি যে ধরেন ইসলামী আন্দোলন জামাতের বিরুদ্ধে গত 20 বছর কথা বলেছে, তার সাথে কোয়ালিশন হওয়ার কোনো সুযোগ নাই, আমি দেখি না। যেটা হয়েছে এখন আজকে বোধহয় ইসলামী আন্দোলন 274টা আসনে তারা প্রার্থিতা ঘোষণা করেছে। তাহলে যার সাথে আমার আদর্শিক মিল নাই, আমি তো কোনোভাবেই তার সাথে জোট হওয়ার সম্ভাবনা নাই। এখন ধরেন এনসিপি যেটা করলো, এনসিপি শুধুমাত্র তাদের গদি বাঁচানোর জন্য তারা জামাত ইসলামের সাথে জোটে গেল, কিন্তু এনসিপি কিন্তু জামাত ইসলামের চরম সমালোচক ছিল
এবং তারা কিন্তু বিগত 1.5 বছর জামাতের সমালোচনাই করে এসছে যে তারা ইসলামকে কুক্ষিগত করে তার রাজনীতি করে। ইভেন এই যে নাসিরুদ্দিন পাটোয়ারিও জামাতকে নিয়ে অনেক কথা বলেছে, উল্টাপাল্টা কথা কিন্তু সেক্ষেত্রে দেখেন আদর্শটাকে তারা বাদ দিয়ে। বিচ্যুত করে তারা কিন্তু আবার ঠিকই জামাতের সাথে জোটবদ্ধ হচ্ছে, ব্যক্তি এবং এই জোটবদ্ধ হওয়ার কারণে এনসিপি কিন্তু ভাঙনের মধ্যে পড়েছে। তাদের যারা নারী সদস্য ছিলেন তারা কিন্তু অনেকেই পদত্যাগ করেছেন। তাহলে এই যে ধরেন জোটের রাজনীতি, এই জোটের রাজনীতি মূল জায়গাটা হচ্ছে বিশ্বাস, আস্থা, আপনার কমিটমেন্ট। যদি আপনি এই বিষয়গুলো রাখতে না পারেন তাহলে সেখানে কোনোভাবেই আপনি জোট করে খুব ভালো ফল পাবেন না। জামাত ইসলাম যেটা বলে এসছে গত 1.5 বছর, আমরা যেহেতু ধর্মপ্রাণ মুসল্লির একটা দেশ বাংলাদেশ, তারা কিন্তু গত 1.5 বছর বলে এসছে যে আমরা গণতন্ত্রে বিশ্বাস করি না, আমরা হচ্ছে ইসলামিক যে কালচারটা সেটাকে ফলো করে আমরা ওইভাবে আসলে ইসলামিক কালচার অনুযায়ী রাষ্ট্রকে চালাতে চাই। শরিয়া আইন, এক্স্যাক্টলি, আমি ভুলে যাচ্ছিলাম, শরিয়া আইন। কিন্তু গত 3-4 দিন যাবত কিন্তু তারা বলছে, বিশেষ করে গত পরশুদিন দেখলাম যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কমিটির সাথে বা খ্রিস্টান কমিটির সাথে স্পেসিফিক ভাবে তাদের একটা মিটিং ছিল বোধহয়, তো সেখানে তারা বলছে যে না, জামাত আমাদেরকে আশ্বস্ত করেছে তারা শরিয়া আইনে করবে না যদি তারা ক্ষমতায় আসে। তাহলে কোনটা সত্য আর কোনটা মিথ্যা, তারা জনগণকে আসলে যা বলে নির্বাচনে ভোট চাচ্ছে সেই জায়গাটাতে কিন্তু তারা নেই। অতএব এখানে আসলে আমাদের সবকিছু আসলে ক্ষমতা, সবকিছুই ক্ষমতা, এটাই তো আমাদের মূল সমস্যাটা, যে সবকিছুই আমাদের ক্ষমতা, এবং ক্ষমতার জন্য আমরা সবকিছুই করছি। কারণ এনসিপি, আমি বিশেষ করে আমি কিছুটা ব্যথিত যে এনসিপি যেহেতু একটা পরিবর্তনের মধ্য দিয়ে এসেছিল, তাদের জন্য সারা বাংলাদেশের মানুষের কিন্তু একটা আগ্রহ ছিল, বিশেষ করে যারা কিনা আপনার গণতন্ত্রে বিশ্বাস করে, যারা কিনা চায় এই দেশ স্বৈরাচার শাসকের কবলে না পড়ুক, এই দেশে মানুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বৌদ্ধ সবাই একসাথে আমরা বসবাস করি, তাদের জন্য কিন্তু এনসিপি একটা ভালো চয়েস ছিল। কিন্তু তারা ঠিকই একদম রাইটিয়াস একটা পার্টির সাথে তারা জোট করলো, এটা খুবই দুঃখজনক। তার মানে ক্ষমতাই যে আসলে সর্বশেষ কেন্দ্রবিন্দু সেটা কিন্তু প্রমাণ হয়ে গেছে। ধন্যবাদ। আরেকবার সময় থাকলে নিশ্চয়ই আপনার কাছে আসবো। ইব্রাহিম ভাই, আপনার কাছে আমি ফিরতে চাই। জোট গঠনের কারণে অনেক হেভি ওয়েট প্রার্থী বাদ পড়েছেন, আবার অনেকেই দলের নির্দেশ অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বিএনপি থেকে। বিদ্রোহী প্রার্থী দলের জন্য আসলে কতটা বিপজ্জনক, আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ আপনাকে। বিদ্রোহী প্রার্থী অবশ্যই দলের জন্য একটি ক্ষতিকারক একটা দিক, বাট আমি মনে করি প্রার্থীদেরকে বোঝা উচিত, তাদেরকে মানা উচিত যে চেয়ারম্যান সাহেব দীর্ঘদিন নির্বাসিত ছিলেন, দেশের বাইরে ছিলেন, উনি দেশে আসার পর ওনারও একটি পরিকল্পনা রয়েছেন, এবং এখানে আপনি জানেন আমাদের যে প্রস্তাবনা, আমাদের 31 দফাতে কিন্তু আমরা উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ মানে হচ্ছে যারা নির্বাচিত হয়ে যাবে। উচ্চ কক্ষে কিন্তু অনেকগুলো এক্সপিরিয়েন্সড পিপল, যারা নলেজেবল, যারা সমাজপতিরা আছেন, তাদেরকে কিন্তু ডাকা হবে। আমি মনে করি না যে আপনি প্রত্যক্ষ ভোটে সবাইকে গিয়ে তার যোগ্যতা প্রমাণ করতে হবে। অনেক মানুষকে কিন্তু সারা বাংলাদেশের মানুষ এমনিই চিনে। যদি আপনার স্পেসিফিকলি বলি যে রুমিন ফারহান আমার ব্রাহ্মণবাড়িয়ার 2 আসনের, উনি অনেক ওয়েল স্পোকেন ওমেন ইন দি বাংলাদেশ, ভালো বলে উনি, ওনাকে সারা বাংলাদেশের মানুষ চিনে। তার মানে এই না যে উনি দলের বাইরে গিয়ে উনি নিজে শুধু দলের বিরুদ্ধে বলবে বা নিজের যে কারিশমা দেখাইয়া ওনাকে নির্বাচন করে আসতে হবে। নির্বাচন করাটা এত সহজ জিনিস না। লোকদের কাছে আপনি পরিচিতি পাইছেন বা পরিচিত আছেন, কার জন্য? দলের জন্য। এই দল আপনাকে সম্মান দিয়েছিল, স্টেজ দিয়েছিল, আপনাকে সবকিছু দিয়েছে। সংসদেও গিয়েছিলেন সংরক্ষিত আসনে একটা মাত্র মহিলা চাইছে, আপনাকে পাঠানো হয়েছে, আপনাকে পদ দেওয়া হয়েছে 16 সালে, আপনাকে রিক্রুট করতে, আপনাকে এতটুকু সম্মান দেওয়ার পর আজকে আপনি পরিচিতি হওয়ার পর দলের বিপক্ষে হুট করে দাঁড়াই গেলেন। ঠিক আছে, আপনার তো অধিকার আছে, আপনি সংসদে যাওয়ার আরো রাস্তা আছে। আপনার মতো এক্সপিরিয়েন্স লোক আমাদের প্রয়োজন, দরকার। চেয়ারম্যান তো ঢাকাতেও এই বিদ্রোহী প্রার্থীদেরকে ডাকা হয়েছিল, অনেকে কিন্তু তাদের কিন্তু অনেকে, আমার মনে হয়, আমার জানা মতে ওনাকেও ডাকানো হয়েছিল। উনি বলে যে আমি তো দলের কেউ না, আমাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কার করা হলো, ঘরের ছেলে ঘরের মেয়ে মা বাবা অনেক সময় বলতে পারে তোমাকে করলাম, বাবা ডাকলে যেতে হয়। একরোয়াভাবে তো সবকিছু চলে না। আমি মনে করি নমনীয়তা প্রয়োজন, ওনার শুভবুদ্ধির উদয় হবে এই বিষয়ে। ধন্যবাদ আপনাকে। যদি একটু যুক্ত করে দেন, একদম শেষ পর্যায়ে চলে এসেছি। না, ঠিক আছে। উনি যেটা বলছিলেন যে আসলে বিদ্রোহী প্রার্থীর বিষয়গুলো, আসলে আমরা তো একটা দলের মধ্যে থাকি, দলের একটা ফ্রেমওয়ার্ক আছে, একটা কাঠামো আছে। আমি যদি দলের কাঠামোতে বিশ্বাস না করি তাহলে কিন্তু আসলে দল করার কোনো প্রয়োজন নেই। আমি স্বতন্ত্রভাবে রাজনীতি করি, কিন্তু যখনই আমি কিনা একটা দলের আন্ডারে থাকবো, সেই দলের কিন্তু গঠনতন্ত্র আমাকে মানতেই হবে। সেই দলের যে চেয়ারম্যান, দলের যে যারা কিনা স্থায়ী কমিটির সদস্য, বিশেষ করে চেয়ারম্যান, তার নির্দেশনা কিন্তু আমাকে মানতেই হবে। তার নির্দেশনা না মানলে কেন আমি রাজনীতি করছি?
তো এই বিষয়গুলো অবশ্যই স্পর্শকাতর। তবে আমরা যখন কিনা আসলে যুগপৎ আন্দোলন করেছিলাম, আমি ব্যক্তিগতভাবে বলতে চাই যে বিএনপি বিশাল রাজনৈতিক দল হলেও বিগত সরকারের যে অত্যাচার ছিল, আপনি জানেন যে 40 লাখ বোধহয় মামলা ছিল তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে, জি। তারা কিন্তু রাজপথে নামতে পারে নাই। রাজপথে কিন্তু তখন নেমেছিল আমাদের মতো ছোট ছোট রাজনৈতিক দলের নেতারাই কিন্তু তখন নেমেছিল। এখন আমাদের অনেকে চেনে না, অনেকে এখন মূল্যায়ন করতে চায় না। কিন্তু যখন আপনার প্রয়োজন হবে তখন আপনি শুধুমাত্র টানবেন, আর যখন প্রয়োজন শেষ হবে তখন তখন আপনি ছুঁড়ে ফেলে দিবেন। এই ধরনের রাজনীতি যেন একদম বাংলাদেশে না হয়, আপনার মাধ্যমে সমগ্র বাংলাদেশের জনগণকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমি বলতে চাই যে ভোট যেহেতু দীর্ঘদিন পরে হচ্ছে, আপনারা অবশ্যই ভোট কেন্দ্রে যাবেন এবং যোগ্য ব্যক্তিকে দেখে আপনারা ভোট দেবেন। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই আয়োজনে আসবার জন্য। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকবার জন্য। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের আয়োজন শেষ করছি। সবাইকে ধন্যবাদ।